দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট সিবিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। দর্শক, দেশে ক্যান্সারের ওষুধ একসময় পুরোটা আমদানি নির্ভর ছিল। এর ফলে ক্যান্সার চিকিৎসা ছিল ব্যয়বহুল। তবে দেশীয় এইসব ওষুধ কোম্পানিগুলো ক্যান্সারের ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করায় এখন ক্যান্সারের ওষুধের দাম কমেছে এবং দেশীয় কোম্পানিগুলো ক্যান্সার ওষুধের একটা বড় অংশের চাহিদা পূরণ করে আসছে। দেশীয় কোম্পানিগুলো এখন ক্যান্সার ওষুধ উৎপাদন, ওষুধের অত্যাধুনিক ওষুধ উৎপাদন এবং গবেষণার উপর জোর দিচ্ছে। এসব নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটি লিড রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের সহকর্মী আব্বাসউদ্দিন নয়ন এবং সঙ্গে ছিলাম আমি তাওসিয়া তাজমিম। এ বিষয়ে বিস্তারিত বলতে আমাদের সঙ্গে আছেন আব্বাসউদ্দিন নয়ন। নয়ন ভাই, আপনাকে আমাদের স্বাগতম। ধন্যবাদ আপনাকে। নয়ন ভাই, আমরা আজকে যে রিপোর্টটা করেছি যে দেশে ক্যান্সারের ওষুধ উৎপাদন করায় ব্যয় কমেছে, আপনি আমাদের একটু এ বিষয়ে বিস্তারিত বলবেন। ধন্যবাদ তাওসিয়া তাজমিম। তো আপনি জানেন যে বাংলাদেশে আসলে ওষুধ কোম্পানিগুলোর উত্থান সেই 90-এর দশক থেকে। তো শুধুমাত্র ক্যান্সার নিয়ে আজকে আমরা আলোচনা করছি, কিন্তু শুধু ক্যান্সার না, ওষুধ শিল্পে একটা বিরাট বিপ্লব ঘটেছে বাংলাদেশে গত যদি ধরেন 3 দশকে। এর মধ্যে ক্যান্সারের বিপ্লবটা লাস্ট 1.5 দশক ধরে। তো এখন আমাদের প্রায় আমাদের ওষুধ শিল্পই আমাদের 90%-এর বেশি ওষুধের সাপ্লাই দেয়, ডিমান্ড ফুলফিল করে। ক্যান্সারের ক্ষেত্রে আমরা 95%-এর মতো ফুলফিল করি। তো সব ওষুধের দামই আমাদের আসলে প্রতিবেশী দেশের তুলনায় কম, ইউরোপ আমেরিকার তুলনায় তো অনেক কম। তো ক্যান্সারের ওষুধের কথাই যদি বলি, তো আমাদের ক্যান্সার ওষুধ যদিও একটু ব্যয়বহুল, কোম্পানিগুলোর একটু বেশি ইনভেস্ট করতে হয়, অনেক দিন ধরে রিসার্চ করতে হয়, এই জন্য সব কোম্পানি আসে না। অন্য দেশের ছোটোখাটো দেশের বা যেসব দেশ আসলে একটু পিছিয়ে, ওসব দেশের কোম্পানিগুলো উৎপাদন করে না। আমাদের দেশের কোম্পানিগুলো এক্ষেত্রে এগিয়ে এসছে। সো আপনি যেটা উল্লেখ করছিলেন যে গত 1.5 দশক ধরে, তো এই সময়ের মধ্যে আমাদের 17 থেকে 18টা কোম্পানি ক্যান্সারের ওষুধ উৎপাদনে ইতিমধ্যে শুরু করেছে। কিছু কোম্পানি পাইপলাইনে আছে। আপনি যেমনটা বলছিলেন যে দামের বিষয়ে, তো আমি যদি একটা এক্সাম্পল দিই, লাং ক্যান্সার একটা তো কমন রোগ আমাদের দেশের মানুষের। সো লাং ক্যান্সারের ট্রিটমেন্টের ওষুধের দাম ছিল আগে 7,000 টাকা মতো, যেটা এখন মাত্র 700 টাকায় পাওয়া যায়। আর দুইটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে, একটা হলো সাপোর্টিভ কেয়ারের ফেগফিলগ্যাস্টিন নামে একটা ইনজেক্টেবল আইটেম আছে, যেটার আগে 40,000 টাকার মতো খরচ হতো ইম্পোর্ট করার পরে। সেটা এখন আমাদের লোকাল কোম্পানিগুলো উৎপাদন করে 4,000 থেকে কোম্পানি বেঁধে সেটা বা মান বেঁধে সেটা 20,000 টাকার মতো হচ্ছে। আরেকটা এক্সাম্পল যদি দিই, সেটা হলো কেমোথেরাপির সময় রক্তকণিকা কমে গেলে সেটা নর্মালাইজ করার জন্য একটা ওষুধ দিতে হয়, যেটা বলে ফিলগ্যাস্টিন বলে এটাকে বলে। এটা একসময় 60,000 টাকার বেশি লাগতো। আমি একটু আগে দেখলাম একজন রোগী কমেন্টস করেছেন যে উনি ইন্ডিয়াতে যখন গিয়ে কেমোথেরাপি দিচ্ছিলেন, পার কেমোথেরাপি ওনার 96,000 রুপি খরচ হতো। তো উনি দেশে আসার পরে ওনার সেটা 7 থেকে 8,000 টাকা খরচ হয় বা কম খরচে হয়ে যাচ্ছে। সো এই ওষুধটা যখন বাংলাদেশের কোম্পানিগুলো উৎপাদন শুরু করে, তখন এর দাম 12,000 টাকা চলে আসে 60,000 টাকা থেকে। এরপর ইনসেপ্টা এটার কাঁচামালও ইতিমধ্যে উৎপাদন করছে, তারা কাঁচামাল বানাচ্ছে, এখন তাদের কাঁচামাল বাকিরাও ইউজ করছে। এটার দাম এখন মাত্র 4,000 টাকা। সো আপনি চিন্তা করেন, 60,000 টাকার একটা ওষুধের দাম 4,000 টাকায় নেমে আসছে। কত সহজলভ্য হয়েছে আসলে ক্যান্সারের চিকিৎসা। সো এটার জন্য আসলে চিকিৎসার জন্য একটা বড় বিপ্লবী আসলে বলা যায় আমাদের দেশের কোম্পানিগুলো এগিয়ে আসছে। মানুষ থাকলে মানুষের রোগ হবে, এবং রোগ হলে সেটার জন্য ট্রিটমেন্ট দরকার হবে। সেই ট্রিটমেন্টে যে সবাই কোম্পানিগুলো এগিয়ে আসছে, এই জন্য আসলে এটা খুব বড় একটা অর্জন আমাদের জন্য। আচ্ছা, আমি আপনাকে আর একটু বিষয় জিজ্ঞেস করি। যেহেতু ক্যান্সারের চিকিৎসা তো অ্যাভেলেবেল হয়েছে, দাম কমেছে, তো এটার একটা বড় কারণ আসলে কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট পিছনে একটা বড় কারণ ছিল যে আসলে আমাদের দেশে ক্যান্সারের রোগী বৃদ্ধি পাওয়া। ক্যান্সারের রোগী বাড়ার কারণেই কোম্পানিগুলো ইনভেস্ট করেছে। সো আপনি নিউজের মধ্যে লিখেছেন যে আমাদের আসলে ক্যান্সারের রোগী কেমন বাড়ছে। তো আসলে ক্যান্সার রোগী কেন বাড়ছে বা এই বৃদ্ধিটার হার কেমন? আগে কি রোগীরা ক্যান্সার হতো, ডাক্তারের কাছে যেত না বলে ধরা পড়তো না, বা এখন বা কেন ধরা পড়ছে বেশি বাড়ছে, যদি একটু জানাতেন। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখন কি শনাক্তের হার বেড়েছে কি না, শনাক্ত বেশি হচ্ছে নাকি রোগীই বাড়ছে? আসলে এখন আমরা বিভিন্ন সময় ক্যান্সার নিয়ে রিপোর্ট করি, তখন চিকিৎসকরা আমাদের বলেন যে এখন শনাক্ত বেশি হচ্ছে। আপনি জানেন এখন অনেক বেশি মানুষ চিকিৎসা নিচ্ছে, মানুষের আর্থিক সক্ষমতাও বাড়ছে, সে কারণে শনাক্ত বেশি হচ্ছে, এটা একটা কারণ। আবার আরেকটা দিকও আছে যে এখন আমাদের ভেজাল, দূষণ, চারদিকে এত কিছু, এ কারণে ক্যান্সারের
রোগীও হয়তো বেড়ে যাচ্ছে, ক্যান্সারের জন্য তো সব দায়ী অনেক ক্ষেত্রে। দুটো কারণেই আসলে ক্যান্সার বাড়ছে এবং শনাক্তটা বেশি হচ্ছে। আর আপনি যেটা আমাদের বললেন যে বছরে আমরা সবসময় বাংলাদেশ ডব্লিউএইচও বা গ্লোবোক্যানের একটা ডেটা আমরা থেকেই তথ্য নেই, কারণ আমাদের দেশের কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই যে বছরে কত ক্যান্সার রোগী শনাক্ত হয়। তো ডব্লিউএইচওর তথ্য বলছে যে বাংলাদেশে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হয় 1,60,000-এর বেশি মানুষ, এবং মারাও যায় কিন্তু প্রতি বছর 1 লাখের বেশি মানুষ ক্যান্সারে মারা যায়। এবং ক্যান্সার এই সংখ্যাটাই বলেই দিচ্ছে যে ক্যান্সারের বার্ডেনটা বাড়ছে। এবং আপনি যেটা বললেন যে ওষুধ কোম্পানিগুলো এগিয়ে আসারও কিন্তু একটা কারণ, আমি যখন রেনাটা ফার্মার সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে তারা 10 বছর আগেও কিন্তু দেশে ক্যান্সার রোগী এত ছিল না, তারা এই ক্যান্সারের ওষুধ উৎপাদনে আগ্রহী ছিল না। কিন্তু এখন যেহেতু রোগীর পরিমাণ বাড়ছে, এটা একটা স্যাড রিয়েলিটি আর কি, খুব দুঃখজনক অবস্থা। তারপরেও এটা ব্যবসা একটা হলো, আবার মানুষকে সেবা দেওয়ার জন্য, সেজন্য কিন্তু রেনাটা ফার্মাও ক্যান্সারে বিনিয়োগ করছে। এবং আপনি জানেন যে বিকন আমাদের শুরু করেছিল 2009 সালে, তারপর কিন্তু অনেকে এগিয়ে আসছে। এবং আপনি যেটা বললেন পাইপলাইনেও অনেক কোম্পানি আছে ক্যান্সারের ওষুধ উৎপাদনের জন্য। আপনার কাছে আরেকবার একটু আসি, আপনি যেমনটা বলছিলেন যে কোম্পানিগুলো এগিয়ে আসছে, রোগী বাড়ছে, আপনি বলছিলেন যে 1,60,000 রোগী বছরে আমাদের শনাক্ত হচ্ছে। এই যে বিপুল সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে, তাদের ঔষধ না হয় কোম্পানিগুলো এগিয়ে আসছে, কিন্তু তাদের জন্য বাকি যে সাপোর্টিভ কেয়ার দরকার, তাদের জন্য যে আরও চিকিৎসক দরকার এবং হলো তাদের দেখার জন্য বাকি ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলো আমাদের দেশে কেমন গড়ে উঠছে? আমাদের ক্যান্সার চিকিৎসা এখনও পর্যাপ্ত না। ওষুধ একটা দিক, ওষুধের কারণে হয়তো খরচটা কমেছে, কিন্তু আপনি জানেন যে ক্যান্সার চিকিৎসা এখনও ব্যয়বহুল। এবং ক্যান্সার আমরা যখন রিপোর্ট করতে যাই, মানে ক্যান্সার রোগীদের মতো সবচেয়ে ভালনারেবল রোগী আমরা আর পাই না, তারা আসলে চিকিৎসাই করতে পারে না, এরকম প্রচুর রোগী দেখি আমরা, এবং শেষ পর্যায়ে আসে। এর একটা কারণ হলো কি, ক্যান্সার চিকিৎসা পুরোটাই ঢাকা কেন্দ্রিক, মূলত ঢাকা কেন্দ্রিক। আর ঢাকা কেন্দ্রিক হলেও আপনি জানেন যে আমাদের দেশে একমাত্র সরকারি প্রতিষ্ঠান ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যে পূর্ণাঙ্গ ক্যান্সার হসপিটাল সরকারি পর্যায়ে, সেখানে কিন্তু আমরা প্রায় দেখি যে রেডিওথেরাপির একটা ডেট দিচ্ছে, আজকে যে রোগীটা আসছে সে আগামী বছরের অক্টোবর বা মানে 10-12 মাস পরে তাকে সিরিয়াল দেওয়া হচ্ছে। তো ক্যান্সার তো দিন দিন বাড়ে, তো ওই রোগীর ওই সময় আর কি রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে তার আসলে লাভ হয় না, তার রোগটা বেড়েই যায়। এবং আমরা প্রতিদিনের গল্প এটা ক্যান্সার হসপিটালে। আপনাকে যেটা বলছি যে আমাদের ক্যান্সার চিকিৎসা পর্যাপ্ত না। ডব্লিউএইচওর তথ্য মতে আমাদের যে পরিমাণ রোগী, আমাদের 160টা ক্যান্সার সেন্টার দরকার যেটাতে রেডিওথেরাপি সম্বলিত, সেখানে আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে আসছে 20 থেকে 22টা। এবং আমাদের ক্যান্সার হসপিটালগুলো যে সরকারি পর্যায়ে, শুধু ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আপনি যান, সব যন্ত্রপাতি নষ্ট, হয়তো একটা ঠিক হয় আবার বাকিগুলো নষ্ট। এবং যে বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ হসপিটাল আছে সবখানে কিন্তু যন্ত্রপাতি নষ্ট। তো ক্যান্সার আসলে বেশিরভাগ গরিব মানুষের হচ্ছে যারা চিকিৎসাই করতে পারছে না, যাদের টাকা আছে তারা প্রাইভেট হসপিটালে করছে বা বিদেশে যাচ্ছে। তো এই ওষুধের দাম কমাও যে খুব বেশি উপকারে আসছে তা না। আচ্ছা, ক্যান্সার চিকিৎসার জন্য বেসরকারি হসপিটালগুলোতে স্পেশাল কেয়ার ইউনিট বা স্পেশালি ক্যান্সারের জন্য হসপিটাল, এগুলো দেশে কেমন গড়ে উঠছে বা গড়ে ওঠা কেমন দরকার? এটা দরকার আছে, কারণ আমাদের প্রচুর রোগী কিন্তু ইন্ডিয়াতে যায়, আগে ইন্ডিয়াতে যেত, এখন ইন্ডিয়াতে যাওয়ার প্রবণতা একটু কমেছে, এখন অন্যান্য দেশে যাওয়ার একটা দুয়ার খুলে যাচ্ছে, কিন্তু দেশে ক্যান্সার চিকিৎসা পর্যাপ্ত না এখনও। সে কারণে যদি প্রাইভেট ফ্যাসিলিটিস আরও গড়ে ওঠে তাহলে অন্তত দেশে রোগীগুলো চিকিৎসা নিতে পারবে। আপনি জানেন যে বিদেশে গেলে খরচটা আরও বেড়ে যায়। তো ক্যান্সার রোগী যেহেতু বাড়ছে, ওষুধ কোম্পানি যেরকম এগিয়ে আসছে, প্রাইভেট হসপিটালগুলো কিন্তু এগিয়ে আসতেছে। আপনি জানেন যে ল্যাভেট ক্যান্সার হসপিটাল একটা করেছে, পুরো পূর্ণাঙ্গ ক্যান্সারের জন্য একটা হসপিটাল, এবং সেটা কিন্তু অত্যাধুনিক ট্রিটমেন্ট অনেক দিচ্ছে। এভার কেয়ার হসপিটাল ক্যান্সারে অনেক ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। এভার কেয়ার কিন্তু চিটাগংয়ে ক্যান্সারের চিকিৎসা শুরু করেছে কয়েক বছর হলো। তারপর আমাদের সিরাজগঞ্জে কিন্তু একটা একটা ক্যান্সারের হসপিটালে আছে, মানে ক্যান্সারের কেয়ার ওখানে খুব ভালো। সিলেটেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। এরকম বেসরকারি পর্যায়ে হচ্ছে, কিছু কিছু তৈরি হচ্ছে, এবং এটা আমাদের আরও দরকার, কারণ আপনি দেখছেন যে আমাদের ডেটা বলছে রোগী অনেক বেড়ে যাচ্ছে। জি, আমরা যেমনটা দেখলাম ওষুধ
কোম্পানিগুলো এগিয়ে আসার পিছনে একটা বড় কারণ তারা আসলে সরকারের নানা সুবিধা পেয়েছে। প্রথমত ক্যান্সারের ঔষধ উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাট নেই, র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাট নেই, শুল্ক ছাড় দেয় আছে। লাস্ট ইয়ারে সরকার হলো AIT কমিয়েছে। সো এই যে সরকার ফ্যাসিলিটি দিয়ে কোম্পানিগুলোকে তৈরি করেছে, এবং হসপিটালগুলোতে কিছু হসপিটালে যন্ত্রপাতি ইম্পোর্টের ক্ষেত্রে সরকার আসলে শুল্ক ছাড় দিয়েছে, একইভাবে ব্যাট ছাড় দিয়েছে। হসপিটাল তৈরির ক্ষেত্রে যদি স্পেশাল প্রাইভেট সেক্টরের কোনো কোম্পানি হসপিটাল তৈরি করে, সেক্ষেত্রে যদি সরকার এমন স্পেশাল ফ্যাসিলিটি দেয়, সেক্ষেত্রে মেবি এই সমস্যাটা দূর হবে এবং আরও বেশি কোম্পানি এই ক্যান্সার ট্রিটমেন্টে আগে আসবে, তারা ফ্যাসিলিটি তৈরি করবে। আপনার কাছে আরেকটা বিষয় আমরা একটু জানি, ক্যান্সার ট্রিটমেন্ট আপনি যেমনটা বলছিলেন, এখন নতুন ইনোভেশন হচ্ছে, জেনেরিক ওষুধ থেকে বায়োসিমিলারে যাচ্ছে। সো এটা নিয়ে আপনি কেমন দেখছেন, কোম্পানিগুলোর প্রিপারেশন কেমন? কোম্পানিগুলো আসলে সবাই এখন জেনেরিক থেকে একটু উন্নয়নের দিকেই কাজ করছে। আপনি জানেন যে আমাদের LSC গ্রাজুয়েশন আছে আগামী বছর, এটা একটা কারণ, এবং ক্যান্সার চিকিৎসাও তো দিন দিন উন্নত হচ্ছে। সে কারণে কোম্পানিগুলো এখন বায়োসিমিলার ড্রাগস উৎপাদনের দিকে জোর দিচ্ছে। আমি কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলেছি। আপনি জানেন যে ওয়ান ফার্মা নতুন করে ক্যান্সারের বায়োসিমিলার ড্রাগ উৎপাদনের জন্য বগুড়ায় একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছে, এবং তারা বাইরে যাতে রপ্তানিও করে এজন্য কিছু কাজ করছে। ওয়ান ফার্মা, SCI ফার্মাও আমাদের বলেছে যে তারাও বায়োসিমিলার ড্রাগসে গুরুত্ব দিচ্ছে। বিকন হলো বাংলাদেশে ক্যান্সারের ওষুধ উৎপাদনের পাইওনিয়ার। বিকন কিন্তু ক্যান্সারের জন্য ওষুধের বায়োসিমিলারের দিকে আরও বেশি জোর দিচ্ছে। তারা এখন এমনিতেই 100টার বেশি মলিকুলার ওষুধ উৎপাদন করে এবং বায়োসিমিলারে জোর দিচ্ছে, এবং তারা ইমিউনোথেরাপির দিকেও গুরুত্ব দিচ্ছে, কারণ ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসা তাদের মতে যে এটা ইমিউনোথেরাপির দিকে যাচ্ছে। এবং সব মিলে আমরা যতগুলো ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলছি, মোটামুটি যারা উৎপাদন করে সবাই কিন্তু এখন শুধু জেনেরিকে থাকছে না, তারা ক্যান্সারের যত অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেগুলোর দিকে জোর দিচ্ছে, এবং ইনোভেশনেও। আমরা এই রিপোর্টটাতে লিখিনি, কিন্তু আমরা আগে বিভিন্ন সময় লিখেছি। রেনাটা ফার্মা কিন্তু একটা ইনজেক্টেবল, একটা ইনজেকশন ওষুধ একটা ইনোভেট করেছে, যেটা হলো যে ডোজটা একদম ঠিক করে দেয়া থাকে, এবং যেটা দিতে বাচ্চাদের যেন, বাচ্চাদের ক্যান্সারের ওষুধ, সেটা আগে ডোজের কারণে বাচ্চাদের তো সবসময় ওজন, বয়স, বিভিন্ন কিছু নির্ভর করতো, তো দেখা যেত যে ওষুধটা ঠিক মতো পাচ্ছে না বাচ্চারা, এটা সমস্যা হচ্ছিল। তো রেনাটা একটা ওষুধ এমনভাবে তৈরি করছে যে ডোজটা দেয়াই থাকে, ইনজেকশনটা দিলেই হয়ে যাবে, এবং এটার কারণে কিন্তু বাইরেও ওষুধটার অনেক চাহিদা। তো এরকম অনেক বেশি ইনোভেশনের জোর দিচ্ছে আমাদের কোম্পানিগুলো। তো আপনি যেটা আমাদের বললেন যে আপনি অনেক দিন ধরে NBRও কাভার করেন, আমরা জানি, তো কর্সারটা একটা ভূমিকা রাখছে। আপনার কি মনে হয় সরকারের কি আরও সহায়তা দরকার ক্যান্সারের ওষুধ বা হসপিটালে যাতে প্রাইভেট সেক্টরে গিয়ে আসে? ঠিক, আপনি যেটা বলছিলেন এটা একেবারেই ঠিক, যে সরকারের ইনসেন্টিভ ছাড়া আসলে কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠে না। আমাদের RMG সেক্টরের কথা বলেন, আমরা এখন সেকেন্ড RMG এক্সপোর্টে। এটার পিছনে বড় কারণ হলো সরকার এই সেক্টরে এক্সপোর্টের ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়েছে, ফ্যাক্টরি স্থাপনের ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ দিয়েছে, আবার ট্যাক্স ব্যাটের ছাড় দিয়েছে। সব ক্ষেত্রেই এটা কিন্তু দরকার, কোম্পানিগুলো এটাই চায় যে আমরা টাকা নিয়ে এগিয়ে আসব, আমাদের টাকার রিটার্নটা যেন আমরা পাই, এবং সেটা যেন আমরা খুব সহজে কম খরচে করতে পারি। সরকার যদি এই ইনসেন্টিভটা দেয়, সেক্ষেত্রে আসলে এটা সম্ভব। ওষুধ একটু আগে আমি বলছিলাম যে সরকার ক্যান্সারের ড্রাগ ম্যানুফ্যাকচারিংয়ে ব্যাট অব্যাহতি দিয়েছে, র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে অব্যাহতি দিয়েছে। একটা কোম্পানি 2টা র মেটেরিয়াল উৎপাদন করেছে লোকালি, সেই উৎপাদনের ক্ষেত্রে যে ইনোভেশন দরকার ছিল, সেই উৎপাদনের ক্ষেত্রে যে র মেটেরিয়াল উৎপাদনের সময় যে তাদের কস্ট ছিল, সেটার ক্ষেত্রে সরকার ব্যাট অব্যাহতি দিয়েছে। এখন ইনোভেশনের ক্ষেত্রে সরকারের কিছু ছাড় দরকার আছে। নতুন কোম্পানি সেখানে আসবে, ইনোভেশন করবে, R&D করার ক্ষেত্রে সরকারের ট্যাক্স অব্যাহতি দিতে হবে। কোম্পানিগুলো এটা যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একদিনের বিনিয়োগে হয় না, অনেক রিসার্চ করতে হয়, অনেক দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যে ঋণ দরকার, সেই ঋণটা স্বল্প সুদে যদি ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে এটা হবে। আরেকটা যেমনটা আমরা উল্লেখ করছিলাম যে ক্যান্সার ট্রিটমেন্টের একটা পার্ট ঔষধ, বাকি পার্ট হলো চিকিৎসা। সেক্ষেত্রে যদি সরকার আসলে এমন স্পেশাল কোনো সুবিধা দেয়, সেক্ষেত্রে আসলে এই ট্রিটমেন্টটা
তৈরি হবে এবং ক্যান্সার চিকিৎসা আরও সহজলভ্য হবে আমাদের আচ্ছা। জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি আমাদের বলতেন যে আমরা এখন তো ক্যান্সারের ওষুধ উৎপাদনের গল্পটা বললাম, আমাদের কি রপ্তানির কোনো সুযোগ আছে বা রপ্তানি করছি কি এখন কোথাও ক্যান্সারের ওষুধ? অ্যাবসলিউটলি, আমরা যেমনটা বলছিলাম, আমরা 17 থেকে 18টা কোম্পানি আমাদের এখন ক্যান্সারের ওষুধ উৎপাদন করে। তো আমরা প্রায় 95% ডিমান্ড ফুলফিল করি। আরও কোম্পানি এগিয়ে আসছে। সো যেহেতু কোম্পানি এগিয়ে আসছে, আমাদের প্রোডাকশন বাড়ছে, আমাদের তো আসলে এক্সপোর্ট করতেই হবে। আর আপনি যেমনটা বলছিলেন শুরুতেই যে আমাদের আসলে নগরায়নের কারণে ক্যান্সার এমনিই বাড়ছে দিনে দিনে, খাদ্যাভ্যাসের কারণে, সেটা আমাদের চেয়ে উন্নত বেশি, আরও বেশি। তো শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান সহ যেসব দেশগুলো এখনও এসব ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেনি, সেখানে আমাদের এক্সপোর্টের অনেক বড় সুযোগ আছে। আপনি জানেন যে বিকন ইতিমধ্যে শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তানে মার্কেট লিডার এক্সপোর্টের ক্ষেত্রে। সো আমাদের আরও কয়েকটা কোম্পানি আফ্রিকার মার্কেটে এক্সপ্লোর করছে, কয়েকটা কোম্পানি শুধু বিদেশের জন্য ফ্যাক্টরি স্থাপন করছে। সো এটার একটা ইন্ডিকেট হলো যে আসলে আমরা লোকাল চাহিদা মিটিয়ে খুব শীঘ্রই দেশের বাইরেও একটা বড় অবস্থান করতে পারবো, এবং সেটা আমাদের জন্য খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিবিএস ইনসাইড। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।